হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এনেছি ডেভিড হিউম থেকে একটি ক্লাস। মানে এই ডেভিড হিউমের এই ক্লাসটা আমি একটা ক্লাসেই শেষ করে দেবো। আমার মনে হয়েছে যে ডেভিড হিউম যে বিষয়টা, মানে যে পাঠ্য বিষয়টা আমাদের কাছে রয়েছে আর কি, যতটুকু পাঠ্য আছে তা খুব একটা জটিল নয় এবং অনেকটা দীর্ঘায়িত নয়। আমার মনে হয়েছে যে এটা একটা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে, তাই জন্য আমি এটা একটা ক্লাসের মধ্যেই শেষ করে দেবো। আমি প্রথমেই বলে রাখি, আমি এখানে 17টা গুনে গুনে প্রশ্ন এনেছি, এর থেকে বেশি আনিনি, কারণ এর অধিক আমার মনে হয় না প্রয়োজন আছে। যা আসবে হয়তো এই 17টা প্রশ্নের মধ্যে থেকে হয়তো ঘোরাফেরা করে আসতে পারে, এমনটা আমার প্রাথমিক ধারণা। আর তুমি যে প্ল্যাটফর্মে রয়েছো সেই প্ল্যাটফর্মটির নাম হলো ইউর ফিলসফি, এবং এটি একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর প্রেজেন্টার হলাম আমি। 35 নম্বর ক্লাস চলছে, এমসিকিউ ক্লাস 35 নম্বর চলছে। এর আগে 34টা হয়ে গেছে। যারা দেখোনি তাদেরকে বলবো প্লে লিস্ট ফলো করো। প্লে লিস্টের মধ্যে সম্পূর্ণ ক্লাসগুলো রয়েছে, সেটা তোমরা ফলো করো। আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি তাদের বলছি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। এতে আপকামিং অনেক খবরাখবরও তোমরা পাবে, মানে এসএলএসটি বিষয়ক খবরগুলো তুমি এখানে পেতে পারবে। আর ইতিমধ্যে তোমরা তো সকলে ইয়ে তো পেয়ে গেছো, অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। শুনতে পাচ্ছি যে অনেকের বাড়ির কাছে পিঠে আহ, পড়েছে আর কি, মানে পরীক্ষার সিট পড়েছে। এই বিষয়ক, মানে পরীক্ষার আহ, বিষয়ক বা তার নির্দেশাবলী যতটুকু লেখা আছে, নাকি তার অতিরিক্ত আরো কিছু কোনো নিয়মাবলী মানতে হতে পারে, সেই সমস্ত বিষয়ক যদি আম, ঠিকঠাক মনে হয় তাহলে একটা আহ, আলোচনা তোমাদেরকে মানে তোমাদের সাথে আমি বসে করিয়ে দেবো। যে একটা আলোচনা যেখানে কি করবে কি করবে না, বা কিভাবে সময় বাঁচাবে, এই জাতীয় বিষয়গুলো আমি বলে দেবো বা বুঝিয়ে দেবো। দেখো, বুদ্ধিবাদ হয়ে গেছে, অভিজ্ঞতাবাদও আমার আজকের এটা নিয়ে শেষ। বিচারবাদ যেটা কান্ট, সেটা বাকি রইলো, ওটাও করিয়ে দেবো। আর আর মনে হয় না আর তেমন কিছু আমার বাকি পড়ে রয়েছে, কারণ সিংহভাগ আলোচনা হয়ে গেছে। কিছু লজিক থেকে একটু আধটু বাকি রয়েছে, সেটা হয়তো একটা দুটো ক্লাসের মধ্যেই হয়তো কমপ্লিট করে দেওয়া যেতেই পারে। আর তেমন কিছু তো বাকি নেই। যদি তেমন কিছু বাকি থাকে তাহলে আমি, মানে যথাসাধ্য বা মরিয়া চেষ্টা চালাচ্ছি যে এই মাসের মধ্যে কমপ্লিট করিয়ে দেওয়ার। কারণ এর পরের মাসে গিয়ে তোমাদের যেন বারবার করে আর উম, মানে ইউটিউব গুলো যাতে না তোমাকে ঘাঁটতে হয়। আমি চাইছি এর মধ্যে পুরোটা কমপ্লিট করে দিতে। তোমার যা আহ, পড়াশোনার বিষয়বস্তু যা যা কিছু রয়েছে এর মধ্যে থেকেই তোমার কমপ্লিট হয়ে গেলে পরের বারে, মানে এর পরে যে 13টা দিন পাচ্ছ, মানে 14 তারিখে পরীক্ষা, বা এর পরে যে 13টা দিন পাচ্ছ, তখন তুমি কিন্তু খুব ভালো করে রিভাইজ দিতে পারবে, কারণ যেগুলো তুমি তোমার খাতার মধ্যে লিখেছো, তাই না? তো খাতার মধ্যে যেগুলো লিখেছো সেগুলো তো গুরুত্বপূর্ণ, কারণ আমি আমি কিন্তু অনেক কিছু লেখাচ্ছি। তো সেইগুলো তোমরা লিখছো, সেটাও তোমাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো আজকের যে বিষয় আছে সেটা হচ্ছে হিউম, এবং হিউম থেকে তার যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলো একবার দেখে নেওয়া যাক। আমাদের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ, মানে যে আমাদের বলতে গেলে এসএলএসটি ফিলসফির ক্ষেত্রে আমি বলতে চাইছি আর কি। দেখো, এ ট্রিটিস অফ হিউম্যান নেচার এটাকে তিনটে পার্টে কিন্তু ভাগ করা হয়েছে, বা আমি এমন যদি বলি তিনটে ভাগে হয়তো এটা প্রকাশ পেয়েছে। প্রথম ভাগে এটা এরম ভাবে প্রকাশ পেয়েছে, দ্বিতীয় ভাবে একবার প্রকাশ পেয়েছে, তৃতীয় ভাবে সেম গ্রন্থটা বারবার করে প্রকাশ পেয়েছে। প্রথম ভাবে আসে যখন, তখন নাম হয় ট্রিটিস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয়বার যখন আসে তখন নাম হচ্ছে ট্রিটিস অফ দ্য প্যাশন। তৃতীয় ভাবে যখন আসে তখন হচ্ছে ট্রিটিস অফ মোরালস। কিন্তু এই গ্রন্থটা এতটা বড় হয়, মানে যখন সংযুক্ত করা হচ্ছে এতটা বড়ই হয় যে আহ, অনেক মানুষ এটাকে রিজেক্ট করতে থাকে। যার জন্য এই গ্রন্থটাকেই পরবর্তীকালে কি হয় বলতো, মানে এই গ্রন্থটাই আহ, মানে এই যে এই গ্রন্থটা অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং রূপে পরবর্তীকালে এই গ্রন্থটারই যদি বলি সংক্ষিপ্ত সার, তাহলে সেটা হচ্ছে এইটা, এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এইখানে আসে। ঠিক আছে, আমাদের পাঠ্য হচ্ছে এই ধরে নাও এ ট্রিটিস অফ হিউম্যান নেচার, এটাই সংক্ষিপ্ত সার হিসেবে আসে অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। আর এটা তারপরে আর একটা প্রশ্ন আসে, এবার আর একটা
আর একটা আসে, সেটা হচ্ছে এনকোয়ারি কনসার্নিং দ্য প্রিন্সিপাল অফ মরালস। এই দুটো এই দুটো বা এই তিনটে হচ্ছে আমাদের পাঠ্য। তোমরা জানো অনেক বিশ্ববিদ্যালয়ে যখন হিউমকে স্পেশাল পেপার হিসেবে পড়ানো হয়, তখন কিন্তু এই গ্রন্থটা পড়ানো হয়, অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই গ্রন্থটা পড়ানো হয়। তাহলে আমাদের এক্ষেত্রে পাঠ্য হচ্ছে এইটা, পলিটিক্যাল ডিসকোর্স, ঠিক আছে, এই বা ডিসকোর্সেস, এই যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু আমাদের নেটের জন্য গুরুত্বপূর্ণ। এইখানে কিন্তু দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে কোন বিষয়ের মধ্যে একটা সীমারেখা টানার চেষ্টা করলাম, এটা হচ্ছে এই তিনটে গ্রন্থ। এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, যদি এইভাবে ধরি, তাহলে এই তিনটে গ্রন্থই আমাদের পাঠ্য, এখানকার বিষয়বস্তুই আমাদের পাঠ্য। একটা ওভারভিউ দিয়ে দিই যে আজকে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, তাহলে পরবর্তী প্রশ্নগুলো যখন তোমার স্ক্রিনে আসবে, সেটা বুঝতে সুবিধা হবে। দেখো, হিউম এমনই একজন ব্যক্তি ছিলেন বা ব্যক্তিত্ব ছিলেন, যিনি আহ, আহ, মানে যার যার লেখায় আমরা সংশয়বাদের কথা পাই। ঠিক আছে, এই সংশয়বাদ এরকম যে হচ্ছে তিনি ডেকার্টকে সমালোচনা করছেন। ঠিক আছে, তিনি ডেকার্টকে সমালোচনা করছেন, তিনি তার যে আগের যে দার্শনিক অর্থাৎ চরমপন্থী সংশয়বাদী দার্শনিক হিসাবে যেমন আমরা পাইরোকে পাই, পাইরোকে খণ্ডন করছেন, সোফিস্ট ফিলসফারদেরকে খণ্ডন করছেন। এবার এইভাবে কিন্তু তিনি নিজেকে সংশয়বাদী হিসেবে বলছেন, যেমনটা সক্রেটিস যেমন বলছেন না যে আমি হলাম দার্শনিক, এখানে কিন্তু ব্যাপারটা ওই রকম। উনি বলছেন যে আমি হলাম সংশয়বাদী দার্শনিক। মানে তার গ্রন্থের মধ্যে সংশয়বাদকে নিয়ে তিনি বলেছেন বটে, কিন্তু তিনি মুখে বলছেন বা তিনি লিখছেন আর কি, যে আমি হলাম সংশয়বাদী, আর নিজেকে প্রকাশ করছেন, যেমনটা সক্রেটিস করছেন যে আমি হলাম দার্শনিক, এরকম একটা ব্যাপার। কিন্তু সবাই সর্বজন মিলে যখন স্বীকার করছে যে মানে কে হলো কে কে সবার আগের প্রথম দার্শনিক, তখন বলা হচ্ছে থেলস দার্শনিক, যেমন রাসেল বলছেন, ওগুলো আমি আলোচনা করে দিয়েছি। আর এই ক্ষেত্রে কিন্তু ইনি বলছেন যে হচ্ছে আমি হলাম সংশয়বাদী দার্শনিক। ঠিক আছে, এই এই যে একটা বিষয়, পাইরোকে তিনি খণ্ডন করছেন, তিনি ডেকার্টকে খণ্ডন করছেন, তার আগের যে দার্শনিক রয়েছে, মানে সংশয়বাদের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে বার্কলিকে খণ্ডন করেছেন। এইভাবে তিনি কিন্তু খণ্ডন করে করে আসছেন। আরো অনেক কথা আছে, সেগুলো হচ্ছে আমি ধীরে ধীরে আসার চেষ্টা করছি। দেখো, কান্ট প্রসঙ্গে আমাদের আহ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, সেটা হচ্ছে কান্ট হিউমের কোন গ্রন্থ পাঠ করে বলেছিলেন যে আমার নির্বিচারের নিদ্রাভঙ্গ হয়েছে। ঠিক আছে, এই যে মাই ডগম্যাটিক স্ল্যাম্বার, এটা খুব মানে একটা পরিচিত একটা আহ, একটা প্রশ্ন, মানে প্রায় যারা ওয়েস্টার্ন ফিলসফি জানে বা হচ্ছে, তারা সকলে কিন্তু এই প্রশ্নটির সাথে পরিচিত। সেটা হচ্ছে কান্ট কিন্তু অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই গ্রন্থটি পরবার বলেছিলেন যে আমি এই নির্বিচারের নিদ্রা যেটা রয়েছে সেটা থেকে আমি মুক্ত হতে পেরেছি। এবার এই নির্বিচার কোন নির্বিচার, না সেটা হচ্ছে আধিবিদ্যক মতবাদ যেগুলো রয়েছে, অধিবিদ্যাকে সবসময় দর্শনের বাইরে রাখা হয়েছে, কিন্তু হিউম তিনি করেছিলেন কি, অধিবিদ্যাকে নিয়ে দর্শন চর্চা করেছিলেন। এই যে মতবাদটা, এই 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 ব্যাপারটাই কিন্তু কান্টের মানে বিশেষ ভালো লাগে, মানে তিনি কান্ট কান্ট কিন্তু হিউমের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এই ক্ষেত্রটা। এবং তারপরেই তোমরা জানো কান্টের ক্ষেত্রে জ্ঞানরাজ্যে কোপার্নিকীয় বিপ্লবের প্রসঙ্গ আসে। যখন কান্ট আমি বোঝাবো তখন কিন্তু সেইগুলো আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, হিউম মানুষের বোধ শক্তি সম্পর্কে তথ্য অনুসন্ধান, মানসিক মানচিত্র বা জ্ঞানের সীমারেখা কোন গ্রন্থে আলোচনা করেছেন? দেখো, মানুষের মানসিক গ্রন্থের কথা বলা হচ্ছে। হুম, সেটা হচ্ছে এইটা তোমার হচ্ছে অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। পরের প্রশ্ন হচ্ছে, অধিবিদ্যার ব্যর্থতার ইতিহাসে আমাদের হতাশ না হয়ে যুক্তিসিদ্ধ ভাবে নতুন উদ্যম ও উৎসাহের সঙ্গে আমাদের যথার্থ অধিবিদ্যা অনুশীলনে ব্রতী হতে হবে। এই যে অধিবিদ্যার প্রসঙ্গ আনছেন, আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, এটা কিন্তু বলেছেন, উত্তর কিন্তু হবে হিউম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মানব প্রকৃতির বিজ্ঞানকে সম্ভব করতে হলে সবার আগে প্রয়োজন মানব মনের বোধ শক্তির সামর্থ্য ও সীমানা নির্ধারণ। এটাও কিন্তু বলছেন হিউম। হিউমের মতে বাস্তব জগৎ সম্পর্কিত প্রত্যক্ষ জ্ঞান কটা? এটা কিন্তু দুটো প্রকার। এবার এই যে দুটো প্রকার, সেটা কি কি, একটা হচ্ছে তোমার মুদ্রণ আর একটা হলো ধারণা। তো এই মুদ্রণ বলতে কি বোঝাচ্ছে, ধারণা বলতে কি বোঝাচ্ছে, সেটা একটুখানি দেখো। এটা বলা হচ্ছে প্রত্যক্ষ বিষয়ক, কিন্তু কিন্তু দেখো মুদ্রণ বা ইমপ্রেশন সেটা কোনটা, সেটা বলা হচ্ছে যে হিউমের মতে কমলা লেবুর সাক্ষাৎ জ্ঞান।
হচ্ছে মুদ্রণ। ধরে নাও যে তোমার হাতের কাছে পেন আছে, ঠিক আছে, এই পেনটির সাথে তোমার সাক্ষাৎ জ্ঞান হচ্ছে, এটি হলো মুদ্রণ। আর ধরো তুমি এখন বাড়িতে নেই, ঠিক আছে, আহ, মানে তখন তুমি যখন বাড়িতে নেই তখন তোমার ওই পেনটির সম্পর্কে যখন তোমার ধারণা হচ্ছে আর কি, মানে সেই টাইমে যখন তুমি ওটাকে ভাবছো, এই যে ভাবছো আমি কথাটা বললাম, বা স্মৃতিপটে আনার চেষ্টা করছো যে বিষয়টিকে, যেটা আগে তুমি দেখেছিলে সেই বিষয়টা, তখন সেটাকে বলা হবে ধারণা বা আইডিয়াস। ঠিক আছে, তাহলে হিউম কিন্তু এইভাবে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করে। তাহলে কোনটা মুদ্রণ এবং কোনটা ধারণা, আসলে কি বিষয়টা বোঝা গেল তোমার কাছে? দেখো, এই সিমিলারলি প্রশ্ন, হিউমের মতে কমলা লেবুর অসাক্ষাতে মানে তার সম্পর্কে মনে করাকে কি বলা হবে? উত্তর তাহলে হবে এখানে ধারণা। ব্যাপারটা একই রকম, মানে সেখানে কমলা লেবু দিয়ে আসুক বা হচ্ছে পেন পেন্সিল দিয়ে যাইভাবে আসুক না কেন, তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি কিন্তু খুব সহজেই উত্তরটা করতে পারবে। এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করা ভীষণভাবে প্রয়োজন। বুঝতে পারছো তো? নেক্সট প্রশ্ন, যখন আমি কিছু শুনি অথবা দেখি অথবা অনুভব করি অথবা ভালোবাসি অথবা ঘৃণা করি অথবা কামনা করি অথবা ইচ্ছা করি, তখনকার সেই অপেক্ষাকৃত সজীব প্রত্যক্ষই হলো মুদ্রণ বা সংবেদন। ঠিক আছে, তাহলে এই এই কথা নিঃসন্দেহে হিউমি বলছেন। তাহলে এটা হলো একটা, কি বলা যেতে পারে, সংজ্ঞা। তাহলে এইটা তুমি কিন্তু অবশ্যই আহ ঠোঁটস্থ রেখো, মানে যদি সম্ভব হয় তো। আমি জানি তোমাদের অনেকেরই বিষয়গুলো হয়ে গেছে পড়া, কিন্তু আমি জাস্ট ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, বা হয়তো একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করছি। আমি জানি সবার সবটা কমপ্লিট হয়ে গেছে, কারণ সামনে পরীক্ষা, সবাই মানে পড়ে ফেলেছে, কিন্তু তবুও একবারটি যদি ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বোধহয় খুব একটা ভুল হবে না। মানে ওই লোহাতে বারবার করে, লোহার তলোয়ারে বারবার করে শান দেওয়া চলছে এখন, কারণ সামনে পরীক্ষা। চলো, হিউম তার কোন গ্রন্থে ধারণা ও মুদ্রণ বিষয়ক আলোচনা করেছেন? এটা দুটোই হবে, এই দুটো পার্টে, ট্রিটিস আর হচ্ছে এনকোয়ারিতে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান এবং বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞান, এটা হচ্ছে, মানে এইটা হবে উত্তর। দেখো, ধারণার সম্বন্ধ বিষয়ক জ্ঞান হচ্ছে পূর্বদেশিত্ব, আর বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞান হচ্ছে পরতসত্ত্ব। এবার উম, এই এই বিষয়টা একটুখানি বুঝিয়ে দিই। দেখো, ধরে নাও যে হচ্ছে উম, মানে হিউম, উনি কিন্তু একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তো তাহলে ওনার মতবাদটা কি না হচ্ছে, যা অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যাবে তাই হচ্ছে সত্য, বুদ্ধির দ্বারা কোনো জ্ঞানকে কিন্তু চরম সত্য হিসেবে আমরা মানতে পারবো না, এটাই ওনাদের মতবাদ হবে। এবার ধরে নাও যে সামনে, মানে সামনে, তোমার সামনে তুমি তাজমহল দেখছো, মানে একদম সাক্ষাৎ দেখছো, তাজমহল দেখছো, তাহলে এটা হলো কিন্তু বাস্তব বিষয়, বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞান কিন্তু। ঠিক আছে, এবার এই বাস্তব ব্যাপার বিষয়ক জ্ঞানটা এখন হয়েছে, এর আগে কিন্তু তোমার ছিল না। তাহলে যখন এখন হচ্ছে, তাহলে এই প্রসঙ্গটা কিন্তু তোমার এসে দাঁড়াচ্ছে পরতস্বার্থ। আর যখন এইটাকে নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, মানে ওই ওই কি বলে, তাজমহলটা নিয়ে যখন তুমি ভাবনা চিন্তা করছো, তখন কি তুমি কিন্তু ওটাকে দেখে ফেলেছো এবারে, এবার তুমি দেখে ফেলেছো, সুতরাং ওইটা এবার তোমার কাছে রয়েছে পূর্বত সিদ্ধ হিসেবে। আশা রাখি বোঝাতে পারলাম, মানে একটা টাইমে তুমি যখন তুমি দেখোই নি বিষয়টাকে, না দেখে যখন তুমি প্রথমবার দেখছো, তখন ওটা হলো তোমার কাছে পরতসাধ্য। কিন্তু যখন ওটা সম্পর্কে তুমি দেখেই ফেলেছো একেবারে, মানে হয়ে গেছে ওটা, তোমার তোমার দ্বারাই, মানে কেবলমাত্র তোমার দ্বারাই হয়েছে, কেউ বলে দিয়েছে পাশ দিয়ে যে এটা ওই রকম দেখতে, ওই রকম দেখতে, ওরকমটা নয়। মানে মানে তুমি নিজেই দেখে ফেলেছো। এই রকম ক্ষেত্র হচ্ছে পূর্বত সিদ্ধ, মানে হিউমের মতে এরকমটা বোঝানোর চেষ্টা চলছে। হিউমের মতে অনুষঙ্গের নিয়ম কয়টি? এনকোয়ারি গ্রন্থে কিন্তু অনুষঙ্গের প্রসঙ্গ আছে। একটা টাইম যখন আমি বাচ্চাদের পড়াতাম, বাচ্চা বলতে গেলে যারা ক্লাস মানে গ্র্যাজুয়েশন যখন আমি পড়াতাম, তো তখন কিন্তু এই অনুষঙ্গের নিয়ম কিন্তু খুব পড়াতে হতো আর কি, কারণ ওদের হিউম ছিল। আর ওদের নতুন এনপি যে সিলেবাসটা ছিল তার মধ্যে কিন্তু ওই হিউমটাকে ইনক্লুডেড করা হয়ে গেছিল, বোধহয় ডিএসসি এরকম কিছু একটা পেপারে বোধহয় ছিল ওদের, তার মধ্যে। কিন্তু যাই হোক, সাদৃশ্য, নৈকট্য এবং কার্যকারণ, এই কার্যকারণ নিয়ে এবার আসবে মূল ফান্ডা, মানে যত আহ, গল্প হিউম, তো হিউম বিষয়ক যে গল্প সেইটা। আচ্ছা, সে তো আমি বলবোই বটে, কিন্তু যারা এখন অবধি মানে সাবস্ক্রাইব করোনি এবং না করে ভিডিও দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব কিন্তু আমার প্রাপ্য, আর একটা লাইক কিন্তু আমার প্রাপ্য। কারণ আহ, আমি কিন্তু বিনে পয়সায় আমি কিন্তু পরিশ্রম করছি, যেখানে অন্যান্য জায়গায় কিন্তু সবাই মানে পারিশ্রমিক নেয়, তাই না? মানে ওটা তাদের মতে পারিশ্রমিক, পারিশ্রমিক নেয়।
আমি শুধু বলছি যেটা তুমি করতে পারো, জাস্ট একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এটা তুমি করতেই পারো, তোমার হাতে এটা রয়েছে, এটা তুমি করে দিও যদি সম্ভব হয় তো। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও যদি সম্ভব হয় তো। চলো, পরের প্রশ্ন যেটা বলা হচ্ছে যে যুক্তিক্রিয়া বা বুদ্ধিক্রিয়া আমাদের জীবনের পরিচালক নয়, তাহলে পরিচালক হলো প্রথা বা অভ্যাস। তাহলে এখানে প্রথা বা অভ্যাসই আমাদের মনকে সব ক্ষেত্রে পরিচালিত করে। অভ্যাসের জন্যই মন ভবিষ্যৎকে অতীতের অনুরূপ বলে কল্পনা করে। এই রকম মতবাদ কিন্তু মানে প্রথা বা কাস্টম বিষয়ক কথাবার্তা কিন্তু আমরা পাই হিউম। ওকে। আচ্ছা, অভ্যাস হলো মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পরিচালক, এই কথাও কিন্তু আমরা হিউমের ক্ষেত্রে পাই। যাকে আমরা কারণ বলি তা আসলে কার্যের পূর্ববর্তী। এই যে কারণটাকে কার্যের পূর্ববর্তী বলছি, সুতরাং মানে আহ, মানে খুব একটা ভ্যালু দিচ্ছি না বিষয়টাকে। কারণটা কি না, কারণটা হলো কার্যের পূর্ববর্তী, তাহলে এই কারণ কার্য একা মানে অনেকটা এমনটা মনে হচ্ছে না কাছাকাছি রয়েছে, মানে অতটা পরিমাণে গুরুত্ব দিচ্ছি না, তাহলে এটা অনেকটা ওই উম, সংযোগ হিসাবে রয়েছে। তো হিউম এই মতবাদটাকে বলছেন যে সতত সংযোগ মতবাদ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। কারণ ও কার্যের মধ্যে কোনো প্রকৃত যোগ নেই, কোনো আবশ্যিক সম্পর্ক নেই, আছে শুধু আভিজ্ঞাতিক সতত সংযোগ বা নিয়মিত পারস্পর্য। এই কথাটাও কিন্তু বলছেন হিউম। আমি এই যে মতবাদগুলো যে দেওয়ার চেষ্টা করছি না, এর মাধ্যমে কিন্তু দেখো তোমাদের অনেকখানি পড়া কিন্তু হয়ে যাচ্ছে। কার্যকারণ সম্পর্কে নিয়ত পূর্বাপর্ব সম্পর্ক, কার্যকারণ সম্পর্ক আসলে নিয়ত পূর্বাপর্ব সম্পর্ক ছাড়া আর কিছুই নয়। হিউম তার কোন মতবাদ প্রসঙ্গে এই কথা বলছেন? আসলে সতত সংযোগ মতবাদ প্রসঙ্গে এই কথাটা বলছেন। ঠিক আছে, আর আজকের লাস্ট প্রশ্ন, কে নিজেকে সংশয়বাদী দার্শনিক হিসেবে ঘোষণা করছেন? অবশ্যই হিউম করছেন। আর কোন গ্রন্থে করছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রিটিস গ্রন্থের প্রথম খণ্ডে এবং এনকোয়ারি গ্রন্থের শেষ অধ্যায়ে উনি কিন্তু করছেন। আমি আশা রাখছি যে খুব শীঘ্রই আমি পরের পার্ট অর্থাৎ ইমানুয়েল কান্ট, সেটা নিয়ে আমি পড়া বোঝাতে চাইবো, এবং আমি আশা রাখছি তোমরা তার দ্বারা যৎ কিঞ্চিত হলেও হয়তো উপকৃত হবে। এতটুকু দেখবার জন্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরীক্ষা খুব ভালো হোক, এটাই আমি চাই। আর ধন্যবাদ তোমাদের দেখবার জন্য এবং সাবস্ক্রাইব করে দেখবার জন্য ধন্যবাদ জানাই।